আহমেদ চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনি খেয়াল করে দেখবেন যে নির্বাচন তো এখন বলতে গেলে আর 7 দিন মাত্র, এক সপ্তাহ পরে নির্বাচন, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখছি যে প্রথম দিকে আমরা দেখলাম যে একে অপরের প্রতি নানা ধরনের আক্রমণ, বাক্যবাণ বলা হচ্ছে। এটাকে আমি এনজয় করেছি, কারণ এই কারণে এই বাক্যবাণের মাধ্যমে হয়তো অন্যের যে সমস্ত কথাগুলো সেগুলো ভুল ভালোগুলি ধরিয়ে দেওয়া যায়, সমালোচনা হয়। সমালোচনা তো ভালো, আমি এটাকে একভাবে এনকারেজ করি। কিন্তু এখন আবার দেখছি নানাজন নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, মানে প্রতিশ্রুতির একটা ফুলঝুরি বলতে পারেন। এটা আমরা দেখছি উভয় দলের মধ্যে, সকল দলের মধ্যে দেখছি। এইটা করবে, সে সেটা করবে, যা তার আওতার বাইরে, আয়ত্তের বাইরে, নিয়ন্ত্রণের বাইরে, সেটাও তারা করে দেবে বলে অবহেলায় জনগণকে শোনাচ্ছে। আমার প্রশ্ন হলো দুটো। এক নম্বর হলো, এই সমস্ত প্রতিশ্রুতি কি আসলে জনগণ বিশ্বাস করে? আর 2 নম্বর হলো, এই প্রতিশ্রুতিগুলি কি আপনার কাছে বাস্তবায়নযোগ্য মনে হয়? দলগুলি কি আসলে এই প্রতিশ্রুতি বাস্তবায়নে সক্ষম? এখানে ধরুন যে এই যে নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতি দেওয়া হয়, এগুলি জনগণ খুব একটা বিশ্বাস করে না। আমি বলি খুব একটা না, একেবারেই বিশ্বাস করে না। আপনি যেমন ধরুন 2008 সালে আওয়ামী লীগ দিয়েছিল 10 টাকায় দরে কেজিতে আপনার চাল খাওয়াবে এবং ঘরে ঘরে চাকরি দিবে। পরে কি হলো, চালের দাম 40-50 টাকা হয়ে গেল, এবং লোকজন কিন্তু সেই সময় বিশ্বাস করে নাই। পরে তো তারা বাস্তবতা দেখলো, আর চাকরি তো ঘরে ঘরে চাকরি কিনতে হয়েছে তাদের কাছ থেকে। আবার আমরা এবার দেখলাম একটা ইলেকশন হতে যাচ্ছে, অনেকে দিচ্ছে, মানে প্রতিশ্রুতি দিচ্ছে, তবে এমন প্রতিশ্রুতি দিচ্ছে আভাস ইঙ্গিতে, কেউ ডাইরেক্টলি ভেস্তের দিচ্ছে যে মারা গেলে আমি ভেস্তে যাব, এ ধরনের যদি দাঁড়িপাল্লায় ভোট দেওয়া হয়। এমন কথাও শোনা যায় যে দাঁড়িপাল্লা থাকবে মিজান, তারা এটাকে বলে মিজান থাকবে হাসরের ময়দানে। এই এবং এটা একটা বলে যে আপনি কেউ এমনকি ব্যারিস্টার, জামাতের একজন ব্যারিস্টার বললেন যে আপনি যদি ভেস্তের প্রথম 72 কাতারে থাকতে চান, তাহলে তো আপনার এই দাঁড়িপাল্লা ভোট দেওয়া ছাড়া উপায়ই নাই, আপনি দিতেই হবে। কেউ বলতে চায় যে নৈতিক কারণে দিতে হবে, নৈতিকতার সহিত। এটা হচ্ছে আমার কাছে মনে হয় এটা আলটিমেট ভণ্ডামি, যে আপনি পরকালে ইহকালের একটা ভোট দিয়ে আপনি পরকালে ভেস্তে চলে যাবেন, ভেস্তে টিকিট, যদিও ডাইরেক্টলি বলে না, অস্বীকার করে, সবগুলো তাদের বড় বড় কথা মিলাই একটা বিষয় তারা অন্য একটা বৃহত্তম বিএনপি যেসব আশ্বাস দিচ্ছে, আমি কিছুটা চিন্তা করে দেখছি যে এগুলি কি বাস্তবায়ন যোগ্য কিনা। যেমন ধরুন ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে, আপনাকে এই ফ্যামিলি কার্ড মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন, আপনার টাকা পাবেন, আপনার পাবেন, এই এতে আপনার হবে। তো প্রতিটা ফ্যামিলির জন্য আপনার 2500 করে টাকা দেওয়া হবে। আপনি এখন চিন্তা করেন যে তাদের হিসেবেই 4 কোটি ফ্যামিলি, অ্যাকচুয়ালি ফ্যামিলি আরো বেশি। আপনি যদি 4 কোটি ফ্যামিলি কার্ড দেন, প্রতি মাসে 2500 করে, প্রতিশ্রুতি অনুযায়ী 2500 করে আপনি টাকা দেন, তাহলে কিন্তু আপনার বাৎসরিক খরচ হবে 1,25,000 কোটি টাকা, কিন্তু ফ্যামিলি কার্ড পারপাজে 1,25,000 কোটি টাকা। এবং এইটা ডিস্ট্রিবিউশনের যে খরচ আছে, এখন আপনার সেই পরিপ্রেক্ষিতে দেখেন যে 2025-26 যে বাজেট হচ্ছে 7.90, অর্থাৎ 8 লক্ষ কোটি টাকার হচ্ছে বাজেট। আর তার ভিতরে যে একটা ফ্যামিলি কার্ডের জন্য যদি 16 লক্ষ কোটি টাকা করে ব্যয় করতে হয়, তাহলে তো এটা একটা অসম্ভব বিষয়। আমি জানি না এটা বাস্তবায়ন করতে পারবে কিনা। তারপরে বলা হয়েছে কৃষি কার্ড। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে এই ফ্যামিলি কার্ডের একটা বিষয় বলি, ফ্যামিলি কার্ড যে একটা নতুন কনসেপ্ট তা তো না। আপনার টিসিবির মাধ্যমে
কোটির মতো ফ্যামিলি কার্ড কিন্তু দেওয়া হয়েছে তাদেরকে স্বল্প মূল্যে, আপনার স্বল্প মূল্যে কিছু কিছু তেল, লবণ, চাল, এই ধরনের কিছু কিছু জিনিস দেওয়া হতো। এই ধরনের কার্ড কিন্তু আছে, স্মার্ট কার্ড বানাই দিচ্ছে, ফ্যামিলি কার্ড, স্মার্ট কার্ড প্রায় 57 লক্ষ এই শহরেই আছে, এই সে আছে। সুতরাং এই যে ফ্যামিলি কার্ডটা এটা কি বাতিল হয়ে যাবে? এটা তো আছে অলরেডি। আপনি যেমন কৃষি কার্ড, আজকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখলাম, একটা অ্যাডভার্টাইজমেন্ট কৃষি কার্ড। এক বিএনপির একজন ক্যান্ডিডেট, সে যাচ্ছে ক্ষেতের মধ্যে, যে এক কৃষককে ধরলো, সে বললো যে এই যে তোমাকে ভাই আপনাকে কৃষি কার্ড দেওয়া হবে, কৃষি কার্ড দিলে আপনি সার, বীজ, এটা সেটা পাবেন। কিন্তু কৃষি কার্ড তো বাংলাদেশে আছে, 2010 সাল থেকে কৃষি কার্ড আছে, তার মাধ্যমে সার, বীজ, আপনার ডিজেল এগুলো একটু সস্তায় পায়। এটা যে নাই তা তো না। তারপরে আপনার যে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাংলাদেশে বেশ কিছু, প্রায় 98টা এরকম মানে ভাতা আছে, ভাতা বা সহায়তা, সেফটি নেট, যেটা যে সামাজিক সুরক্ষা বেষ্টনী যেটা বলা হয়, সেই বেষ্টনী, সুরক্ষা বেষ্টনীর যে প্রাথমিকভাবে যে কাজটা শুরু করছেন কিন্তু বিএনপির মানে সেই সময় প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া কিন্তু প্রতিবন্ধী কার্ড, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা শুরু করছেন কিন্তু বেগম খালেদা জিয়া। সুতরাং এই সরকারের যদি আগামী যে যদি বিএনপি সরকার গঠন করে, তাহলে আমি পরামর্শ দেব যে আপনারা সবগুলি কার্ড যেগুলি আছে সেগুলিকে সুসংহত করেন, এবং এর ভিতরে অনেক দুর্নীতি আছে এবং দলীয়করণ করা হয়েছে, যে যারা আওয়ামী লীগের ভোটার তাদেরকে এগুলিকে কার্ড, আপনার বক্তব্য হলো কার্ড করাটাই বড় কথা নয়, বড় কথা হলো কার্ড যথাযথভাবে বন্টন করা, এবং এই বন্টনের আগে যে সমস্ত অনিয়ম হয়েছে সেগুলোকে ঠিকঠাক করা। এই তো এগুলি, এই যে বেগম খালেদা জিয়ার যে বয়স্ক ভাতা, সেটা তো আছে, এটা তো আওয়ামী লীগ সরকার সেটাকে তো বাতিল করে দেয় নাই, সেটা তো আছে। কিন্তু থাকলে কি হবে, সেখানে হয়েছে তাদের লোকজনকেই তারা সব বয়স্করাও পায় নাই, আবার অনেকেই অনিয়ম হয়েছে। এই অনিয়মটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এইগুলিকে নতুন 98টা এই ভাতা আছে, কার্ড বলেন, ভাতা বলেন, এ ধরনের এগুলিকে আমি মনে করি কিছু কিছু আছে অতিরিক্ত যে অতিরিক্ত মাথা ভারী প্রোগ্রাম, যখন ইচ্ছে হয়েছে তখনই করছে। এগুলিকে কনসলিডেট করা উচিত, এখানে আইনা নতুন কার্ডটা দেওয়া দরকার নেই। আপনি কৃষি কার্ডের যে অ্যাডভার্টাইজমেন্ট আপনি দিলেন, বললেন যে কৃষি কার্ড তো আছে, ইট এক্সিস্ট, কিন্তু এটাকে আরো বেশি সুসংগত করা দরকার, আরো বেশি সঠিকভাবে দেওয়া দরকার, এবং বলা হচ্ছে যে কৃষককে দেওয়া হবে কার্ড, যার জমি আছে। আপনি যার জমি আছে, এই কথাটা আপনি বলতেছেন, জমি আছে কয়জনের? বেশিরভাগ যারা কৃষি কাজ করেন তারা অন্যের জমিতে কাজ করে, তারা তো কৃষি কার্ড পাচ্ছেন না। তারা একটা সুরাহা করেন, আপনি 10,000 টাকা কি কৃষি ঋণ সুদ সহ মওকুফ করতে চাচ্ছেন, কিন্তু এটা ভালো উদ্যোগ, আমি বলবো মওকুফ করে দিচ্ছেন। কিন্তু আপনারা কি জানেন যে কিস্তির দায়ে, এই গ্রামীণ ব্যাংকের কিস্তি এবং অন্যান্য কিস্তির দায়ে মানুষ অনেকে সুইসাইড করে, মানুষের মানসিক রোগ হয়ে যায়, এক কিস্তি নিয়ে আর এক কিস্তির দায়ে কিন্তু বন্দী হয়ে গেছে। যে একটা সময় ছিল যে এই সুদখোরদের অত্যাচারে বাংলার এই কৃষকরা পর্যদস্ত ছিল, তখন তৎকালীন মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক, উনি কিন্তু ঋণ সালিসি বোর্ড করে বাংলার কৃষককে ঋণের হাত থেকে মুক্ত করেছিল। এই আমি মনে করি যদি বিএনপি সরকার গঠন করে, তার একটা উদ্যোগ হবে যে কিস্তি সালিসি বোর্ড করে কিস্তির হাত থেকে, কিস্তির অত্যাচার থেকে এই বাংলার যে কৃষক বলেন, শ্রমিক বলেন, সাধারণ জনগোষ্ঠীকে মুক্ত করা। কারণ এখানে অনেক হাই রেটে সুদ দেয়, এটা একটা সুদের চক্রের মধ্যে পড়ে যাচ্ছে। এবং দায়ী কিন্তু ডক্টর ইউনূস। কিন্তু ডক্টর ইউনূসকে দেখা দেখি শত শত সুদ দেওয়ার প্রতিষ্ঠান কিন্তু গড়ে উঠছে, তারা নিষ্পেষিত করে এই সুদের জন্য। জি, আরেকটা জিনিস আমি দেখলাম যে দুদিন ধরে একটা আলোচনা খুব চলছে, সেটা হলো জামায়াতের আমিরের আপনার এক্স হ্যান্ডেলে একটা পোস্ট দিয়ে উনি কর্মজীবী নারীদের কিভাবে আখ্যায়িত করেছেন এটা নিয়ে নানা ধরনের কথা। তারপরে জামাতের পক্ষ থেকে বলা হলো তাদের আইডিটা হ্যাক হয়েছিল, হ্যাক হওয়ার পরে এগুলি ছাপা হয়েছে, এরকম নানা ধরনের অজুহাত দেওয়া হচ্ছে। কিন্তু আজকে
যে জিনিসটা দেখলাম, এটা আসলে আমি আলোচনা করতে চাচ্ছিলাম না, কিন্তু আজকে যে কারণে আমি এই আলোচনাটা আপনাকে প্রশ্ন করতে যাচ্ছি, যে আজকে দেখলাম যে খুলনার সমাবেশে তারেক রহমানও এই প্রসঙ্গটা তুলে এনেছেন এবং তিনি বলেছেন যে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের পর আইডি হ্যাকের অজুহাত দিয়েছে, এরা মিথ্যাবাদী। তো তারেক রহমান উনি বিএনপির প্রধান, উনি যখন প্রকাশ্যে জনসভায় এই অভিযোগটা করেন, তখন এটার ব্যাপারে আপনারা কি বক্তব্য করতে পারেন? আচ্ছা, আমি এই বক্তব্যটা পড়েছি, এই উনি যে টুইটার, আচ্ছা এক্স তো আগের টুইটার, এটা পড়েছি। আমার কাছে মনে হয়েছে যে এটা ওনার কোন অ্যাডমিন এটা করেছেন, মানে অ্যাডমিন করা মানে ওনার করা, এটা এক। দুই নম্বর কথা, আপনি দেখেন এখানে একটা অত্যন্ত বাজে শব্দ উনি ইউজ করছেন, যে যারা বাইরে চাকরি করে তারা একেবারে মানে দেহ ব্যবসায়ী, এটাই উনি বলছেন। এবং এর আগে কিন্তু আরো অনেকগুলি কথা বলছেন। তারপরে আপনি যদি আরেকটা ইন্টারভিউ দেখেন ওনার আল জাজিরার শ্রীনিবাসন জৈনের সাথে যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউতে উনি একই কথা বলছেন, শুধুমাত্র ওই দেহ ব্যবসায়ী কথাটা বাদে এভরিথিং। তাকে বলা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে যে কোনোদিন কি আসবে যে একজন মহিলা এই আমিরের জামাতের আমির হতে পারবে? নো নো, ইট ইজ ইম্পসিবল, ইম্পসিবল। অর্থাৎ কেউ ওই প্রতিষ্ঠানের, ওই সংগঠনের কোনো মহিলা প্রধান হতে পারবে না। উনি কিন্তু এটা রয়টারকে, এটা আল জাজিরাকে অন রেকর্ড বলছে। এবং টুইটারের যে কথাগুলি আছে শুধুমাত্র ওই মানে দেহ ব্যবসায়ের কথা বাদে, উনি কিন্তু ওই আল জাজিরার ইন্টারভিউতে একই কথা বলছে। এখানে একটা নারী বিদ্বেষী একটা সংগঠন, যে সংগঠন বিশ্বাস করে না যে মহিলারা, নারীরা তাদের যোগ্যতা বলে তারা একটা সংগঠনের প্রধান হতে পারে, সেই সংগঠনের তো আসলে ই করার না, মানে নিবন্ধন পাওয়ার কথা না। কিন্তু আপনি যে দল ডিসক্রিমিনেট করে, যে দল ডিসক্রিমিনেট করে নাগরিকদের মধ্যে, সেই দলের তো ফান্ডামেন্টালি ফ্রড। সেই দলকে তো আপনি নিবন্ধন দেওয়া উচিত না, কিন্তু ওনারা নিবন্ধন পেয়েছেন। জি, আমরা আরেকটা জিনিস, আমরা কিন্তু এর পাশাপাশি আজকে দেখলাম যে আমি যেহেতু তারেক রহমানের প্রসঙ্গটা কথা বললাম, আমি আপনার ইয়ের প্রসঙ্গটা একটু বলতে চাই, জামাতের আমিরের একটা কথা বলতে চাই। জামাতের আমির আজকে আপনার কক্সবাজারের মহেশখালীতে একটা জনসভা করেছেন, সেখানে তিনি বলেছেন যারা হার বিপক্ষে অবস্থান নেবেন, বাংলাদেশের 18 কোটি মানুষ ধরে নেবে তারা আবার ফ্যাসিবাদ কায়েম করতে চান। এই উনার এই মন্তব্যটা কি আপনার কাছে অতি সরলীকৃত মনে হয় না? এই মন্তব্যটা ওনার মতো একজন পার্টি চিফের কাছ থেকে আসা উচিত হয় নাই। আর বিপক্ষে অবস্থান নেবে, অর্থাৎ যারা না ভোট দেবে তারা ফ্যাসিবাদের দোষর, এই যে কথাটা বলতেছে, এই ধরনের গণভোটে এই ধরনের কথা হতে পারে না। গণভোটে দিতে পারে না যে ভালো লোক না উনি চোর, এই ধরনের কথা হইতে পারে না। এটা একটা অত্যন্ত একটা বাজে মন্তব্য করা হয়েছে। আমি না ভোট দেব, আমি কি ফ্যাসিবাদের দোষর? এই কারণে আমি না ভোট দেব, আপনি সংবিধান থেকে আপনি কেটে দেবেন, এর জন্য কি আমি ফ্যাসিবাদের দোষর হয়ে গেলাম? আপনি এখানে 84টা পয়েন্ট আনছেন, এই জুলাই সনদের 84 পয়েন্ট, তার ভিতরে বলছেন, কখনো বলেন যে 48টা পয়েন্টে ডিসেন্ট পড়ে নাই, আবার ব্যালটে বলছেন যে 30টা, আমরা কিন্তু শিওর না 30টা পয়েন্টে। আমাকে উত্তর দিতে হবে একটা। এইগুলি বেকুব ছাড়া কি, যারা এই গণভোটটা করছে সেটা টোটালি একটা মানে বেকুব টাইপের লোকজন ছাড়া 84টা কোশ্চেনের একটা হা কিংবা নাতে হয়। আমি এর মধ্যে অনেকগুলি ভালো পয়েন্ট আছে, আমি সেগুলোতে এগ্রি করি। আবার অনেকগুলি পয়েন্ট আছে যেগুলোতে আমি এগ্রি করি না। আমি মনে করি যে আমাদেরকে আপার হাউসের দরকার নাই, ইটস মাই ওপিনিয়ন, কিন্তু আমাকে এখানে অপশন রাখে দেয়। সেই জন্য আমি বলি এটা একটা ফল্টি, একটা মানে একটা জনমত যাচাই, একটা ফল্টি সিস্টেমের মধ্যে চলে গেছে, একটা পদ্ধতিগত ভাবে এটা মানে এটাকে অ্যাকসেপ্টেবল বলা যাবে না। সুতরাং এইখানে যে সেই জামাতের উনি বলছেন, ওনার একটু বলাটা আমি অ্যাকসেপ্ট করি না। এবং সরকার যেটা করতেছে, সরকার যে হা ভোটের পক্ষে তারা
প্রতিনিয়ত প্রচারণা চালাচ্ছেন সরকারি টাকা, সরকারি গাড়ি, সরকারি আপনার প্রচার মাধ্যমকে ব্যবহার করে তারা এই যে করতেছেন, এটা আইনগতভাবে এরা এরা অপরাধ করে ফেলতেছেন। এটা এক ধরনের অপরাধ। এবং ইলেকশন কমিশন যে সরকারি কর্মকর্তারা যদি এটার প্রচারণা চালায়, তাহলে তারা আইনগতভাবে দণ্ডনীয় হবেন। এমনকি খুব সম্ভব 2 বছর জেলের কথাও বলা হয়েছে। এখন তো এই জিনিসটা বোঝাই গেল যে এই জিনিসটা বেআইনি কাজ তারা করে আসছে। আচ্ছা, এই যে জামাতের আমির সাহেব এই যে বললেন যে যারা গণভোটে না বলবে, মানে তাদেরকে উনি ফেসিবাদের দোষর বললেন। গণভোট মানে কি? গণভোটটা হচ্ছে আপনার জুলাই সনদের ব্যাপার, ঠিক আছে? জুলাই সনদে যে সমস্ত সংস্কার প্রস্তাব আছে সেগুলোতে যারা না বলবে তারা হলো ফেসিবাদের দোষর। কিন্তু এটার কথা আমি যেটা পাল্টা প্রশ্ন করি, যে জুলাই সনদে যারা হ্যাঁ বলেছেন এবং স্বাক্ষর করেও সেই জুলাই সনদ যারা মান্য না করেন তাদেরকে আমরা কি বলবো? তখন জুলাই সনদে তোমরা স্বাক্ষর করে এসেছেন যে সংসদ নির্বাচন উনি 5% নারীকে মনোনয়ন দিবেন, তুমি তো এটা মান্য করেন নাই, তাহলে ওনাদেরকে আমরা কি বলবো? ওনারা কার দোষ? না, এটা তো অনেক কিছুই তারা মান্য করেন না। আরেকটা জিনিস হচ্ছে কি, যে এইখানে যে দলগুলি ওখানে গেছে, সব দল তো যায় নাই, যে দলগুলি গেছে তারা তো লেজিটিমেটলি বলতে পারে যে আমরা যা বলে আসছি সেগুলো তো আসে নাই। আপনারা ডিসেন্ট গুলিকে বাদ দিয়ে গণভোটে দিচ্ছেন, আপনার গণভোটে এগুলি দিয়ে দিচ্ছেন। আমরা তো ডিসেন্ট দিছি, আমরা তো কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই একটা দুইটা না, বহু পড়ছে আপনার প্রত্যেকটা আইটেমেই 10টা 20টা এরকম করে আপনার হয়েছে, ডিসেন্ট পড়ছে। সুতরাং আপনারা এইভাবে দিচ্ছেন কেন? আরেকটা কথা, যে সাধারণ জনগণকে আপনি করতেছেন, তাদের সাথে প্রতারণা করতেছেন, তাদেরকে বাধ্য করতেছেন যে যেগুলি সে বিশ্বাস করে না সেগুলি তো আপনি ভোট দিতে আপনার ভোট দিতে বাধ্য করতেছেন। আপনার এই গণভোট আদালতে যাবে, এই গণভোট বাতিল বলে গণ্য হবে, কারণ গণভোটে এতগুলি প্রশ্ন আসছে না। এখানে একটা প্রশ্ন, এইখানে গণভোট যেটা করা হয়েছে যেভাবে, যে 84টা প্রশ্ন দেয়া হয়েছে, কিন্তু উত্তর চাওয়া হচ্ছে একটা, হ্যাঁ কিংবা না। এটা বাইনারি। এই ধরনের সিস্টেমে একটা প্রশ্ন থাকে। যেমন আপনি 1977-এর যে গণভোটটা হয়েছে, হ্যাঁ না ভোট বলে, আসলে গণভোট, সেখানে বলা ছিল যে আপনি জিয়াউর রহমানের উপরে আপনার আস্থা আছে কিনা, আস্থা থাকলে হ্যাঁ, না থাকলে না। এখানে এমনও হতে পারতো যে ইউনূস সাহেবের উপর, ডক্টর ইউনূসের উপর আপনার আস্থা আছে কি না, তাই দেখা যেত যে একটা কেউ হা বলতো, কেউ না বলতো। আরেকটা বিষয় হচ্ছে কি, যে দেখেন সরকার এখানে অ্যাক্টিভলি আপনার ক্যাম্পেইন করতেছে হার পক্ষে, সেটা কিন্তু সে অত্যন্ত অনৈতিক কাজ করতেছে, বেআইনি কাজ করতেছে, সকল কমন সেন্সের ঊর্ধ্বে যেয়ে কাজ করতেছে। সে কতগুলি প্রশ্ন দিছে এই ইলেকশন কমিশনকে, আপনি এই প্রশ্নগুলি গণভোটে দেন, জনমতে যাচাইতে দেন, দিয়ে দেখেন যে সবাই এটা এগ্রি করে কি করে না। যারা এগ্রি করবে সবগুলিতে তারা হ্যাঁ বলবে, যারা এগ্রি করবে না তারা না বলবে, রাইট? সেইখানে তারা তো এটার পেছনে এসে ঝাঁপাই পড়তে পারে না, এটা হলো জনগণ ডিসাইড করবে। সুতরাং সবকিছু যদি আপনি এই করে দেখেন, বিবেচনা করে দেখেন, এই যে গণভোটের প্রশ্ন, মাল্টিপল প্রশ্ন আপনি দিচ্ছেন একটা ইসের মধ্যে, একটা হা না প্রশ্নে, এগুলি তো হবে না, এগুলি তো অ্যাকসেপ্টেবল হবে না। আরেকটা জিনিস আপনি দেখেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 যে আদেশটা, এটা একটা অর্ডিন্যান্স হিসেবে পাশ হয়ে গেছে। এই অর্ডিন্যান্সটা সংসদের বসার 30 দিনের মধ্যে আপনার আইনে রূপান্তরিত করতে হবে, আর তা না হইলে বিল আকারে উঠাইতে হবে, তা না হলে আপনার এটা অটোমেটিক্যালি বিলুপ্ত হয়ে যাবে, রাইট? এইটাকে আপনি গণভোটে দিচ্ছেন কেন? আপনার অর্ডিন্যান্সকে গণভোট দিয়ে জাস্টিফাই করবেন কেন? অর্ডিন্যান্স তো প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স হয়ে গেছে, এবং এটা পরবর্তী সংসদ বসার পরে এটা ভাগ্য নির্ধারিত হবে, রাইট? কিন্তু আপনি এটাকে গণভোটের মধ্যে দিচ্ছেন কেন? গণভোটে কিন্তু 2টা এলিমেন্ট। একটা এলিমেন্ট হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন 2005 এই
আদেশ এবং জুলাই সনদের উপরে আপনার সমর্থন আছে কিনা, হ্যাঁ কিংবা না। এখন এটা তো জুলাই সনদের উপর না শুধু, এবং ওই যে আদেশের মধ্যে নানাবিধ জিনিস আপনি ঢুকাইছেন। আপনি সেখানে বলছেন যে আমাদের যে মৌলিক অধিকার, নাগরিকদের যে মৌলিক অধিকারের কথা আছে, বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, জীবনের স্বাধীনতা, মুভমেন্টের স্বাধীনতা, এই ধরনের কতগুলি আইটেম একেবারে অমোচনীয়, এগুলিকে সংবিধানের মূল বিষয়, সেইগুলিকে আপনি উজ্জ্বল রাখছেন কেন? আপনি উজ্জ্বল রেখে বলছেন যে মৌলিক অধিকারগুলি এই ঐক্যমত্য কমিশনের রিপোর্টের মধ্যে দেয়া হবে। মানে আমরা এখন জানতে পারবো না, আগে হ্যাঁ ভোট দিতে হবে, না ভোট দিতে হবে। আপনি কেন আমাদের যে জাতীয়তার বিষয় ছিল যে এদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশি হিসেবে পরিচিত হবে, গণভোটে আপনি 84টা প্রশ্ন দিচ্ছেন, একটা উত্তর চাচ্ছেন হ্যাঁ কিংবা না। এটা ফান্ডামেন্টালি একটা বিভ্রান্তিকর বিষয়। এটা মামলা হলে এটা বাতিল হয়ে যাবে। এই বিষয়টা সরকার এই 84টা প্রশ্ন জনগণের সামনে তুলে ধরছে যে এই ইলেকশন কমিশনের মাধ্যমে জনগণ কি এটাকে হা বলে, ইয়েস বলে কিংবা নো বলে। সেইখানে তো সরকারের কোন রকমের আপনার প্রচারণা চালানোর কোন অবকাশ নেই। জি, অন্য একটা প্রসঙ্গে আসি, ওটা নিয়ে আলোচনা হয়েছে অলরেডি, এবং এর মধ্যে আমি যতটুকু জানি, যে আমি জানি মানে সবাই জানেন যে নির্বাচন কমিশন নিজেরাও বলেছেন যে আপনারা এটা করতে পারেন না, আইনগতভাবে আপনারা অবৈধ দণ্ডনীয় অপরাধ করেছেন। এবং সেই দণ্ডনীয় অপরাধ বলার পর সেই অপরাধের আদৌ কোনো সাজা হবে কিনা সেটাও আমরা জানি না। বাট আইন যখন আছে, অপরাধ যখন করেছে, আইন যখন লঙ্ঘন করেছে, আমি তো মনে করি যে এই দণ্ড দেওয়া উচিত। এবং এই দণ্ডটাও আমরা জানি, দণ্ডটা হলো যদি কেউ এরকম প্রচারণা চালায়, তার ন্যূনতম সাজা হলো, মিনিমাম সাজা হলো 1 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড, আর ম্যাক্সিমাম সাজা হলো 5 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড। তো আমার কথা হলো কি, প্রত্যেকটা ডিসি সরকার, ডিসি যে আমি সরকারের কর্মকর্তা আছে, তারা নিজেরা এই আইন ভঙ্গ করেছেন এবং তারা তাদের অধস্তনদের আইন ভঙ্গ করতে প্ররোচিত করেছেন। তো তাদের সবারই কি শাস্তি হবে কিনা, তাদের শাস্তি আনা হবে কিনা? নির্বাচন কমিশন, তাই মনে করি এখন তাদের উচিত যে এই নির্বাচন বন্ধ করে দেওয়া। তারা বন্ধ করবে কিনা, যেমন সেটা অন্য প্রসঙ্গ, ওই প্রসঙ্গে আমরা পরে আলোচনা করি। আমি এখন যে প্রসঙ্গটা বলে শেষ করতে চাই সেটা হলো, আপনি জানেন যে ঢাকা উত্তরের যিনি মেয়র মোহাম্মদ এজাজ, যাকে নাকি এই অন্তর্বর্তীকালীন সরকার কেন কিভাবে তাকে নিয়োগ দিয়েছেন, কোন যোগ্যতায় নিয়োগ দিয়েছেন, তার কিছুই আমরা জানি না। আমরা কেবল দেখেছিলাম ওই সময়ে তাকে তৎকালীন যিনি এলজিআরডি মন্ত্রীর দায়িত্বে ছিলেন, মন্ত্রণালয়ে ছিলেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি তাকে নিজস্ব চিঠি লিখে বলছিলেন যে তাকে নিয়োগ দেওয়া হোক, সে খুবই যোগ্য, অমুক তমুক। এবং এর মধ্যে উনি তার যোগ্যতার পরিচয় দিয়েছেন, এবং যোগ্যতার এমন পরিচয় দিয়েছেন যে দুদক তাকে বিদেশ যাওয়ার ব্যাপারে তার নিষেধাজ্ঞা আরোপ করেছে। তো একজন মেয়রের জন্য তার এই নিয়োগ, এই ব্যক্তির ব্যক্তিগত চরিত্র, আমি যতদূর জানি এর সঙ্গে আপনার নিজস্ব কিছু যোগাযোগ হয়তো আগে ছিল, কিভাবে ছিল এই বিষয়টা যদি একটু বলতেন সংক্ষেপে। আদিমান। না, তার সাথে আমার এইসব দুর্নীতির বিষয়ে কোনো যোগাযোগ ছিল না। সে অ্যাকচুয়ালি নিজেকে দাবি করে একজন নদী ঠদি নিয়ে কাজ করে, জলাভূমি নিয়ে কাজ করে, এবং সেসব বিষয়ে সে লেখালেখি করছে, এবং তার একটা এনজিও আছে। এবং আমি দেখছি যে অ্যাকচুয়ালি এই এনজিওর কর্মকাণ্ডের আড়ালে সে বিভিন্ন লোকের পক্ষ হয়ে আপনার তদবির বাণিজ্য করে। এই জন্য আমি জাতীয় নদী রক্ষা কমিশনে যখন আমি চেয়ারম্যান ছিলাম, আমার অর্ডার ছিল যে সে ওইখানে অফিসে আসতে পারবে না। অফিসে এসে সে বিভিন্ন কাগজপত্র বিভিন্ন ভাবে সে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতো। তাকে কেন, আরো কয়েকজনকে আমি নিষিদ্ধ করে দিয়েছিলাম, সে আসতে পারতো না। এই ধরনের ক্যারেক্টারের একটা লোক, এবং তার অনেক কাহিনী আমি আরো জানি, শুনেছি, সেগুলি আর এখানে বলতে চাচ্ছি না। এই ধরনের একটা লোককে কিভাবে একটা সিটির একটা বড় একটা অংশ, অর্ধেক, তার মেয়র পদমর্যাদায় না হোক, মেয়রের এফেক্টিভলি মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়, এটা আমার কোনো, সে কোনোদিন কোনো সরকারি চাকরি করছে কিনা আমি জানি না, সরকার কিভাবে সে কাজ করবে জানি না, তাকে কোন যোগ্যতায় বা কোন বিবেচনা নেওয়া হলো। কিন্তু সে যে কাজটা করছে অত্যন্ত গর্হিত কাজ করছে। দুদক তার অফিসে গেছে,
অফিসে যে তাকে বলছে, তার তদন্তে আসছে, এখন তাকে পাসপোর্ট তো তার হ্যান্ড ওভার করে দিতে হবে, সে বিদেশে যেতে পারবে না। অর্থাৎ দুদকের জালে সে জড়াই গেছে, এখান থেকে তার বের হওয়া মনে হয় হবে না। মাঝখান দিয়ে হয়তো কিছু অফিসাররাও হবে, তার জন্য হেনস্থা হবে। এইসব দুর্নীতিবাজ লোকদেরকে আপনার কোনো প্রতিষ্ঠানেই নেওয়া উচিত না। তাকে কিভাবে আপনার উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্বে দেওয়া হলো, কোন যোগ্যতায়? তাকে কেউ চিনতো? তাকে কেউ চিনতো না। জি, অনেক ধন্যবাদ। আমি নিজেও এই কথাটাই বলবো যে তাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা সর্বোচ্চ পদে বসানোর পেছনে যারা যারা দায়ী আছে, যারা যারা ভূমিকা রেখেছে, ওদের প্রত্যেককে আমি মনে করি আইনের আওতায় আনা উচিত। এবং আমি সন্দেহই করবো যে এরকম একটা দুর্নীতিবাজ ব্যক্তি নিশ্চয়ই দুর্নীতির মাধ্যমে এই পদে এসেছেন। যারা তার জন্য সুপারিশ করেছেন তারা নগদ অর্থ নাকি অন্য কোনো সুবিধার বিনিময়ে এই কাজটা করেছেন, সেটা আমি মনে করি খতিয়ে দেখা একটা